নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প নদীর ধারের বাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। শ্যামলীদের বাসা ছিল পীতাম্বর লেনে, 2 নম্বর পীতাম্বর চৌধুরীর লেন। সে গেলে পুরনো বাড়ি, দোতলা, 6টি ঘরে 6টি পরিবারের বাস। কলতলায় 2টি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে। শ্যামলী ওদের মধ্যে একটু দেখতে ভালো, বয়স 30-এর সামান্য ওপরে, 2-1 বছর ওপর। 4 সন্তানের মা, 2টি মেয়ে 2টি ছেলে। বেলা 10টা বাজে। শ্যামলীর স্বামী খেতে বসেছে। শ্যামলী ডালের বাটিতে হাতা ডুবিয়ে সামনে বসে আছে। শ্যামলী বললে, ফিরবে কখন? শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ একটা সওদাগিরি অফিসে 70 টাকা মাইনের চাকুরি করে। যুদ্ধের বাজারে তাতে চলে না। খাওয়া দাওয়ার অসীম কষ্ট। ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না। 2টো শুকনো মুড়ি চিবোয় স্কুল থেকে এসে। যদুনাথ বললে, ফিরতে 7টার পরে। আর একটা বাড়ি দেখো, বুঝলে? সে তো বুঝলাম, বাড়ি মিলছে কই? খুঁজতে কি কম করছি? এ বাড়িতে আর টেকা যায় না। কালও ঝগড়া হয়েছিল। কবে হয় না। বিশ্বের গিন্নির সঙ্গে মতির মার ঝগড়া কালও খুব। অভয়ের সঙ্গে রামবাবুর বইয়ের ঝগড়া। জল তোলা নিয়ে? তা আবার কি নিয়ে? ও তো রোজকার ঘটনা, লেগেই আছে। রোজ রোজ এই তুমি আর ভালো লাগে না, অসহ্য হয়ে উঠেছে। যদুনাথ চলে গেল। শ্যামলী ছেলেমেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল। ছেলে 2টি বড়, তারা হাই স্কুলে পড়ে। মেয়ে 2টি পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে। ছোট রান্নাঘর, একটি লোক কাইক্লেসে বসে 2টি আহার করতে পারে। আজ 9টি বছরে বাসায়। বড় মেয়ে লীলার বয়স। এ বাসাতে লীলার আতুর হয়েছিল। রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা, ফ্যান, শাকের ডাঁটা, চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে। এই দুর্গন্ধ আর এই কুষ্টি দৃশ্য আজ 9 বছর ধরে সহ্য করতে করতে নাক অসাড় হয়ে গিয়েছে। এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না। বিনা ওপরের তলায় মনোরঞ্জনবাবুর মেয়ে। সে শ্যামলীকে ভালোবাসে। কাজ ঘেঁষে দাঁড়িয়ে বললে, কাকিমা কি রাঁধলে? মুসুরির ডাল আর চচ্চড়ি। মাছ আনেননি কাকাবাবু? না, 2 টাকা চিংড়ি মাছের সের। মাছ আর কি কেনবার জো আছে? উনি গিয়ে ফিরে এলেন। এবার রেশনের চালে কাঁকর খুব কম কাকিমা। আপনারা রেশন আনেননি? বুধবার আসবে রেশন, এখনো আনা হয়নি। তোমার কাকা যেতে সময় পাননি। বিকেলে কলে জল আসতে ওপরের ভাড়াটে গিন্নিরা বড় এক বালতি ঘোড়া বসিয়ে দিলেন কলের মুখে। একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজন একটা বসায়। এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না। গা ধোবার কি কষ্ট বিকেলে! এই গুমোট গরমে স্নিগ্ধ জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত। কিন্তু তা হওয়ার জো নেই। একজন ছোবড়া সাবান নিয়ে নামবে ওপর থেকে, আধ ঘন্টা ধরে থাকবে। প্রথমে নামবে অভয়া, তারপর নামবে মতির দিদি। এরা দুজনেই ভীষণ ঝগড়াটে। যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে 1 ঘটি জল কারো নেবার জো নেই। তাহলেই বাঁধবে ধুন্দুমার ঝগড়া। অভয়া বাঙাল দেশের মেয়ে,
বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী। শ্যামলীকে ডেকে বললে, ও দিদি, কি হচ্ছে? কুটনো কুটছি ভাই। কি কুটনো? ঝিঙে আর ঢেঁড়স। আলু তো 12 আনা সের উঠেছে, আমাদের সাত দিতে কুললে তো কিনবো। রেশন এসেছে? না ভাই, বুধবারে আসবে। আমায় আধ পোয়া চিনি দিতে পারবে দিদি তোমাদের রেশন থেকে? আসুক আগে, দেখব এখন। এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ। কেরানির বউ, পরস্পরের সঙ্গে ঝগড়াদ্বন্দ্ব করে এদের দিন কাটে। পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই। বিশ্বাসঘিনী দলের মোড়ল, ওপরের ভাড়াটেদের সর্দার। তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন। তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে। তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া। দেখতে সুন্দরী হলে কি হবে, যেমনি স্বার্থপর তেমনি কুটিল মন। এই যে বললে চিনি দিতে হবে, না বললে আর রক্ষে আছে? কোন কালে এক বাটি নুন ধার দিয়েছিল, সেই ঘটনার উল্লেখ করে খটা দিয়ে বলবে বরিশালের টানে। আমরা কি কোনোদিন কিছু কাউকে দিই নাই নাকি? সময়ে অসময়ে নুন রে তেল রে, তা নিয়ে মনে থাকবে কেনে? ঘোর কলিজে, কাজের সময় কাজে, কাজ ফুরালে পাজি। আচ্ছা, আমরাও কি আর কখনো কাজে লাগবো না? তখন যেন ইত্যাদি। এই বাসাটাতে কি গুমোট গরম, দক্ষিণ দিক চাপা, এতটুকু হাওয়া আসে না। প্রাণ আইঢাই করে। আজ 9 বছর কষ্ট ভোগ চলছে। এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব, সকলের উপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ। সবাই সমান অশিক্ষিতা। ভালো বললেও এই বাড়িতে মন্দ হয়। সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল, দিদি, চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন। কলতলায় সকলকেই যেতে আসতে হয়, সকলেরই তো অসুবিধে। আর যাবি কোথায়? শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিল, আমি কি একলা ফেলি নাকি? সবাই তো ফেলে। কেনই বা না ফেলবে? ভাড়া দিয়ে সবাই বাস করে, কারো একা সম্পত্তি তো নয়। সবারই সুবিধে এখানে দেখতে হবে। যদি তাতে অসুবিধা হয়, তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন? তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয়, ইত্যাদি। শ্যামলীও চুপ করে থাকবার মেয়ে নয়। সে বললে, দিদি, কি পাগলের মতো বকছেন? আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন, তাতে কেউ বারণ করছে না। তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন? কেন আমি তা ফেলতে দেব? ফেলতে দেবে না? তোমার কথায় কি তুমি এমন লাট সাহেব এসে রে বাপু? তুমি পাগল না আমি পাগল? রান্নাঘরের বাইরে জায়গা তোমারও যা আমারও তা, তুমি বলতে আসবার কে? তা বলে পরে সুবিধে অসুবিধে যারা না দেখে তারা আবার মানুষ? তাদের আমি ঘোর অমানুষ বলি। এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা। একে ঝগড়া বলে অভিহিত করা যায় না। এরপর বাঁধল আসল ঝগড়া, যার নাম শ্যামলীও ছাড়লে না, শশীবাবুর বউ না। উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র। তারপরে কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষে। নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর পৌরা স্ত্রী। ছেলে মেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা, পায়খানা থাকা সত্ত্বেও, প্রায় শ্যামলী রান্নাঘরের সামনেই। কিছু বলবার জো নেই। ওই আর এক গোলমাল। একটি মাত্র পায়খানা নিচে, মেয়ে পুরুষ তাতে যাবে। কি নোংরা করেই রাখে মাঝে মাঝে। ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে,
তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন, নয়তো বেলা 11টা পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে চৌবাচ্চায় তখন 2 ইঞ্চি মাত্র জল থাকে কোনোদিন তারও কম। শ্যামলী দম বন্ধ হয়ে আসে। এমনকি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবা জায়গা আছে? আষাঢ় মাসের প্রথম, ফেরিওয়ালা গলির মধ্যে হাঁকছে, চায় ল্যাংড়াম ল্যাংড়াম। বৃষ্টি এখনো নামেনি এবার। জ্যৈষ্ঠ মাসে গরম প্রায় সমানভাবে চলছে। মতি ছোট বোন এসে বললে, 10 পলা তেল ধার দেবেন কাকিমা? শ্যামলী বললে, হবে না, তেল নেই। 8 পলাও হবে না? কিছু নেই। মেয়েটা চলে গেল। শ্যামলী তেল দেবে কি? ওদের কোনো আক্কেল নেই। শ্যামলী কি স্বাদে বিরক্ত হয়েছে? উনি খারাপ কলে তেল খেতে পারেন না বলে 1 নম্বর কানপুর কিনে আনেন ওর আপিসে রেশন বেচে। সে কি ঝাঁঝাওয়ালা তেল! মতিরা এক কৌশল ধরেছে কি, 20 পলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে, আর ধার শোধ দেবে 5 শিকে সেরের কলের তেল দিয়ে। উনি বলেন, ও তেল খেলে বেরি বেরি হয়। শ্যামলীদের ফি হপ্তায় 20 পলা তেল অপব্যয়ে যায়। ওরা চালাক আছে। একবার নেবে 10 পলা, তারপর আর একদিন এসে 10 পলা। একসঙ্গে নেবে না। একেবারে যেন মৌরসি পাট্টা করে বসেছে। দেব না তেল। রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে, দেখি কি হয়। কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম। সে এতটুকু চটল না। আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা। ও শ্যামলী, দে দেখি ভাই একটু তেল। তেল নেই দিদি। দিতেই হবে, মাছ ভাজা হচ্ছে না। 5 পলা তেল দে। যা আছে আমারই কুলোবে না দিদি। দেখি তো তেলের বোতল। দে ভাই আমায় 5 পলা। অগত্যা শ্যামলী উঠে গিয়ে তেল দেয়। ও আবার পরের কান্দনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না। ঠকছে তো দেখাই যাচ্ছে, ঠকুক, লোকে তাতে খুশি হয় হোক। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘোটমঙ্গলের সৃষ্টি হলো। মতির মা গিয়ে 7খানা করে লাগিয়েছে তাদের কাছে। তেল থাকতেও দিতে চাচ্ছিল না। বোতল দেখতে চাইলুম, তাই তো দিলে। এমন ছোট নজর তো কখনো করতে পারিনি আমরা। এই যে সেদিন পৌষেং মাসে ওর পেটের ব্যথা ধরল রাত্রিরে, যদুবাবু সোডা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে। দিইনি আমরা? লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয়, তবে লোকে মানুষ বলে। তারপরের দিন আর কলতলায় যাওয়া যায় না। বড় বড় বালতি ঘোড়া টব পড়ল একের পর এক সকাল থেকে। সে সব সরিয়ে 1 বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা। সে কথা শ্যামলী ভালো রকমই জানে, অনেকবারের অভিজ্ঞতায় জানে। সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমে বেলা 11টা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো। 11টার পর কলের জল কখন চলে গেল। যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় 1 ইঞ্চি মাত্র জল। কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত। এই সময়ে একদিন যদুবাবু এসে বললেন, ওগো শোনো, একটা সন্ধান পেয়েছি। রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় 11 মাইল উত্তরে, বল্লভপুর বলে পাড়া গাঁ। সেখানে কলকাতার এক বড়লোকের জমিদারি কাছারি ছিলেন, বিক্রি করে ফেলেছে। মাঝে মাঝে যেত বলে কাছারি বাড়ির সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল। ওপরে নিচে পায়খানা ঘর, বারান্দা, রান্নাঘর, নাইবার ঘর সব আছে।
10 বিঘে জমির উপর কাছারি বাড়ি, তাতে আম কাঁঠালের গাছ, কলা গাছ আছে। বাড়ির সে জমির নিচে দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। তাতে জমিদার বাঁধানো খাটলা করে দিয়েছেন। বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধার জন্যে। সব সত্য 3,000 3,500 টাকা হলে বাড়িটা পাওয়া যায়। জমি শুদ্ধ কিনবো? প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নিই, অত কমে হবে? পাড়া গাঁ, কে সেখানে খদ্দের হচ্ছে? যদ্দূর শুনলাম চাষা গাঁ, গাঁয়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই। টাকা দেবে কোথা থেকে? প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নিই, তোমার গহনা কিছু দাও, আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি। আমার কাছেও সামান্য কিছু আছে। শ্যামলীর মন নেচে উঠল। কতদিন সে পাড়া গাঁয়ের মুখ দেখেনি। বাপের বাড়ি ছিল হুগলি জেলা তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে। সে বংশে বাতে দিতে কেউ নেই। জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন। ঘোর ম্যালেরিয়া, চলে না সেখানে থাকা। যদি এ সম্ভব হয়, ভগবান কি এত দয়া করবেন? তা কি তার কপালে সম্ভব হবে? শ্যামলী বললে, কিন্তু তুমি কোথায় থাকবে? কেন সেখানে? আপিস? চাকুরি ছেড়ে দেব। একঘেয়ে হয়ে গিয়েছে জীবন, আর ভালো লাগে না। স্বাস্থ্য যেতে বসেছে, একটু সাহস করে দেখি যা আছে কপালে। ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব। ছেলে দুটো লেখাপড়া, আর রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে, সে ব্যবস্থা হয়ে যাবে এখন। আর এ যা লেখাপড়া শিখছে, এ শিখে তো কেরানি হবে। তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে। বিলেত থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল। অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না। জীবন উপভোগী যদি না করলুম, বেঁচে থেকে কি হবে? গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো, নাইট স্কুল করব, বই পড়তে শেখাবো, এ আমার অনেক দিনের ইচ্ছা। স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হলো। শ্যামলী চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে। দূরের পাখি ডাকা, ফুল ফোটা, সমুখ জ্যোৎস্নারাত্রির প্রহরগুলি। কত অলস মধ্যাহ্নে বনানী কোলে ঘুঘুর ডাক শোনা, বিছানায় আধজাগরিত আধঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে। কত আম্রমুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা। দিন 15 পরে যদুবাবুর সঙ্গে একটি পৌর ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন। যদুবাবু বললেন, উনি এখানে খাবেন? শ্যামলীকে আড়ালে বললেন, উনি ওদের স্টেটের নায়েব, ওরও নাম যদুবাবু, তবে উনি কায়স্থ। আমাকে বলে কয়ে উনিই বাড়ি দেওয়াচ্ছেন। অতি ভদ্রলোক। একটু ভালো করে খাওয়াও দাওয়াও, 3.5 মধ্যে হয়ে যাবে। আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে, সেটাও ওই সঙ্গে হয়ে যাবে। আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে, তারপর চা খেয়ে বিদায় নিলেন। এর 3 দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন, বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে। আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল। কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিল না। কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে ঘর চাবিবন্ধ করে গেল। রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা 10টার সময় বনগাঁ লাইনে গাংনাপুর স্টেশনে নামল।
আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল। মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চলল গাড়ি। বেলা প্রায় 3টের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গাড়োয়ান বললে, ওই বন্দিপুরের বন বিবিধনা দেখা যাচ্ছে, ওর পরেই বল্লভপুর। শ্যামলীর বুক দুলে উঠল। কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা, কেমন হবে সেখানকার জীবনযাত্রা। জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুজে। এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে, আর একটু পরেই। কি গিয়ে দেখবে যে সেখানে, কি জানি, সর্বস্ব খুইয়ে তার বিনিময়ে কেনা। ক্রমে আরও 8 ঘন্টা কেটে গেল। বেলা বেশ পড়ে এসেছে। এমন সময় গাড়োয়ান বললে, এই যে বাবু, বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি, নামুন মা ঠাকুরুন এবার। দুরু দুরু বক্ষে শ্যামলী নামল সকলের আগে। যদুবাবু বললেন, না দেখে বাড়ি কেনা, এতগুলো টাকা, বলতে গেলে সর্বস্ব খুইয়ে এই দূর গায়ে বাড়ি কেনা। তুমি আগে নেমে বাড়িতে ঢোকো, মেয়েরা ঘরের লক্ষ্মী কিনা, তুমি আগে ঢোকো। আমার তো সাহস হচ্ছে না, কি জানি কি রকম হবে, নামো আগে। হ্যাঁ গো, বাড়ি কি পরিষ্কার করা আছে, না এক গোলা ধুলো আর মাকড়সার জ্বালা চামচিকের বাসা? গিয়ে এখন ঝাড় দিতে হবে, যাবি কোথা? গাড়োয়ান শুনতে পেয়ে বললে, মা ঠাকরুন, বাড়িতেই আছে মুক্তোর মা গয়লানি আর তার ছেলে, তারাই বাড়ি দেখাশোনা করে। নিচের একটা ঘরে আছে, চাবি তো নেই, বাড়ি খোলাই পড়ে আছে। কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাঁশ ঝাড়ের আড়ালে একেবারে শ্যামলীর সামনে যে বাড়িটা পড়ল, সেটা দেখে সে আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এই বাড়ি তাদের? এমন বাড়ি এই অজ পাড়াগাঁয়ে? কলকাতায় এমনি হলদে রং করা সবুজ রঙের জানালা খড়খড়িওয়ালা দোতলা বাড়ি দেখেছে। দোতলাও নয়, বাড়িটা তেতলা। কিন্তু এমন বাড়িটা সত্যিই তাদের নিজস্ব? শ্যামলী আনন্দে চেঁচিয়ে উঠে বলল, ওগো দেখো, এসে দেখো। পরক্ষণেই ও লজ্জা হলো। গাড়োয়ানটা না জানে কি দেখলেই মনে করবে ওকে। ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাঁশ ঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে। যদুবাবু বললেন, বাহ, বেশ বেশ। রাস্তায় আসতে গাড়োয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন। সে বলেছিল, চমৎকার বাড়ি বাবু, কলকাতার বাবুরা থাকবার জন্যই করলেন। তেতলা বাড়ি, দরার জায়গা, নদীর ধারে বাঁধা ঘাট আছে, ফল পাকড়ের গাছ আছে, দেখবেন বাড়ির মতো বাড়ি। কিন্তু ছোট লোকে সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলী বা তার স্বামী। এখন বাড়িটা দেখে মনে হলো গাড়োয়ান অনেক কমিয়ে বলেছিল। বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে, অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে, অথচ ঠিক পাশেই গ্রামের বসতি। বনানীর ও মাঠে সবুজের মধ্যে হলদে রঙের পাহাড়। ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়ি ঢুকল। নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে। শ্যামলী ডাকলে, ও ঝি, কি যেন নাম ওর? মুক্তোর মা। ও মুক্তোর মা। বুড়ি ধড়মড় করে জেগে উঠে বসল। তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলীর পায়ে গড় হয়ে প্রণাম করে বললে, পোড়া কপাল আমার মা, ঘুমিয়ে পড়েছি এই অবেলায়। কোন বেলা থেকে ওপরে নিচে সব ঘর ধুলাম, পোঁছলাম, ছাদ ঝাঁট দিলাম,
বলি মা ঠাকরুনরা আসছেন, বাবু আসছেন, তা ছাদ তো নয়, গড়ের মাঠ। এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম? আসুন মা ঠাকরুন, আসুন বাবা। শ্যামলী বললে, তোমার নাম মুক্তোর মা? বলে সবাই। বলো না, অদেষ্টের মাথায় মারি 7 ঠ্যাংরা। নামটাই আছে বোঝায়, যার জন্যে সে আর নেই। তা হলে কি আজ আমার ভাবনা? শ্যামলীর ওসব কথা ভালো লাগছিল না। তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার ওপর নিচে সব দেখে আসে। কিন্তু কি মনে করবে এরা? কি মনে করবে মুক্তোর মা? ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলে। বড় বড় 2টো ঘর, প্রশস্ত থামওয়ালা ঝিলিমিলি বসানো বারান্দা, ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর। শ্যামলীর বড় ছেলে কানাই বললে, মা, এ তো রান্নাঘর নয়, এ আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড়। দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে। বড় মেয়ে ডলি বললে, কতগুলো জানলা দেখো মো রান্নাঘরে। ওপরে সিঁড়ি বেয়ে দূর দূর করে সবাই উঠল। শ্যামলী বললে, ওগো দেখো কি সুন্দর মেঝে, কাছে সারসি বসানো জানলা। কানাই ও ছোট ছেলে বলায় একসঙ্গে চেঁচিয়ে বললে, কি সুন্দর সিনারি, দেখে যাও মা বারান্দা থেকে। ওই তো মাঠটার পরে কেমন সুন্দর ছোট্ট নদীটা, ওপারে সবুজ মাঠ, কেমন ছোপ আর বাবলা গাছ, গরু চড়ছে। ও কি ফুল ফুটেছে ওপারের ক্ষেতে বাবা। যদুবাবু বললেন, ও ঝিঙ্গের ফুল। বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙ্গের ফুল ফোটে কি না? সত্যি ভারী সুন্দর সিনারিই বটে। ওগো দেখো, এদিকে এসে কি ফাঁকা। শ্যামলী বললে, তেতলার ঘরটা দেখে আসি চলো। তেতলার ঘরটি অপেক্ষাকৃত ছোট, কিন্তু বড় বড় 3টি জানালা, 3টি দেওয়ালে, রাঙ্গামাটির পালিশ করা মেঝে, দরাজ ছাদ। ছাদের ওপর থেকে বহুদূরব্যাপী মুক্ত মাঠে সবুজ বাণী এই আষাঢ় সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করলে। শ্যামলীর চোখে জল এলো। এ যে রূপকথা রাজবাড়ি তার কাছে। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল। কানাই ইতিমধ্যে ছুটে এসে পড়লে, বান্দাঘাট দেখে এলাম মা। একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের, তবুও দিব্যি আরামে নাইতে পারবে। ওই তো দেখা যাচ্ছে এই উঠোনটা পার হয়েই। যদুবাবু বললেন, না, 3,500 টাকা নিয়ে জিনিসের মতো জিনিস, বাড়ির মতো বাড়ি, ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো। এই তো পাশেই গাঁয়ের কি পাড়া, ডাক দিলে লোক পাবে, কোনো ভয় নেই। আমি এখানেই একটা কিছু করব। এত লোকে চলছে আর আমার চলবে না? খুব চলবে। তোমরা দাঁড়াও, জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি। কি কি গাছ আছে মুক্তোর মা? মুক্তোর মা বললে, 3টে আম গাছ আছে, 7টা কাঁঠাল গাছ, একটা পেয়ারা গাছ, একটা চালতে গাছ, একটা বিলিতি কুল গাছ, 2 ঝাড় কলা গাছ, 4টে নারকেল গাছ। বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে। শখ করে কলকাতা থেকে চারা এনে এই বছর ওই দেখো একটা চাপা কুল গাছ বসিয়ে গিয়েছে। একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামল। শ্যামলীর দুঃখ হলো, এখন আর কিছু দেখা যাবে না। নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পথঘাট চিনে নেওয়া যেত, ভালো করে দেখা যেত আলো ভরা দিনমানে।
শিমুলি তাড়াতাড়ি লণ্ঠন জ্বাললে, ডাকলে, মুক্তোর মা, ও মুক্তোর মা। মুক্তোর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল। বললে, কি মা, জল আছে বাড়িতে? জল তুলে রেখেছি একটা বালতিতে, আর তো পাত্র নেই মা, তাই তুলতে পারিনি। সে কথা বলছি নে, বাড়িতে জল আছে, কুয়ো টুয়ো বাঁধানো, পাত কুয়ো আছে, নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে। চলুন আমি দেখিয়ে দিই। বাবুদের বাড়ি কোনো ত্রুটি ছিল না মা। আগাগোড়া সান বাঁধানো, চৌবাচ্চা আছে বাঁধানো, তাতে জল তুলে রাখুনি? নাইবেন যদি তবে পাত কুয়োর জল কেন মা? দিব্যি বাঁধানো নদীর ঘাট, অসাগর জল নদীতে। এখন জোয়ার এসেছে, সব পৈঠেগুলো ডুবে গিয়েছে। চলুন গা ধুয়ে আসবেন। শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল। ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ, তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের পৈঠেগুলোতে। কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুরভুর করছে, এই গাছ থেকেই আসছে। কি ফুলের গন্ধ মুক্তোর মা? কি একটা লতা এই গাছে উঠেছে মা। কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে, ভারী বাস বেরোয় রাত্রিরে। শ্যামলী জলে নামল। আয় সে রূপকথা রাজকন্যে। স্নিগ্ধ জল, ওপারের দিক থেকে হাওয়া বইছে, সে ফুলের সুগন্ধ। তারা ভরা আকাশ, এই বাঁধা ঘাট, এই প্রাচীন কি বনস্পতি, এই বনপুষ্প সুবাস, সব তাদের নিজস্ব। তারা পয়সা দিয়ে কিনেছে। কলকাতায় সেই পচা ট্রেন, কলতলা, অভয়া, বিশ্বাসগিন্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে। তাদের জন্যই সত্যি কষ্ট হলো। বেচারি মতির মা, বেচারি শশীবাবুর বউ, ওদের একবার এখানে আনতে হবে। না, এও স্বপ্ন। এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য। ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে, ও মা, শিগগির গা ধুয়ে এসো, বাবা চা চাইছে, এসো চট করে। শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো। সাবানের বাক্সটা নেই, আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে। মুক্তোর মা, ছুটে যাও, বড় দিদিকে বলো কে যাও, ছোট তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে, দিতে। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।